প্রকৃতি এমন একটি বিষয়, প্রকৃতি জানতে হলে বুঝতে হলে তার প্রাণী জগৎকে বুঝতে হবে, তার উদ্ভিদকুলকে বুঝতে হবে, তার নদী নালা খাল বিল বাতাস পাহাড় পর্বত সমুদ্র সব কিছুকে মিলেই হচ্ছে প্রাণ প্রকৃতি। এই প্রকৃতির যে অপার সৌন্দর্য সেটি যেমন একটা দিক, তেমন এই প্রাণ প্রকৃতির মধ্য দিয়ে কিন্তু মানুষের জীবন জীবিকা নির্বাহ করে। মানুষের বেঁচে থাকা সকল কিছুই নির্ভর করছে প্রকৃতির বিশুদ্ধতা, প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির মধ্য থেকে যে সম্পদ আহরণ করে কিন্তু মানুষ বেঁচে থাকে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সজাগ হতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে এবং যে সকল সম্পদ হারিয়ে গিয়েছে সেই সম্পদগুলি সংরক্ষণ করার ক্ষেত্রে তাদেরকে সুদৃষ্টি দিতে হবে। বন্য প্রাণী অথবা আমাদের যে বিরল প্রজাতির গাছপালা সেগুলিকে সংরক্ষণ করার জন্য আমরা সরকারি পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে দেখছি উদ্যোগ গ্রহণ করতে। তারা কিন্তু কনজারভেশন প্ল্যান নিয়ে বিভিন্ন জায়গায় ইকো পার্ক অথবা বিভিন্ন জায়গায় ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য প্রজেক্ট নিয়েছে। আমরা যেটা বলতে চাচ্ছি, ব্যক্তি সচেতনতা, সামাজিক সচেতনতা এবং রাষ্ট্রীয় সচেতনতা এবং আইন প্রয়োগের মধ্য দিয়ে তারা যদি রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ নেয়, আমাদের হারিয়ে যাওয়া প্রাণীকুল যেমন সংরক্ষণ করা সম্ভব, তেমনি এখনো পর্যন্ত কোনো মতে টিকে আছে যে সকল সম্পদ, যে সকল বন্যপ্রাণী, যে সকল বন্য গাছপালা বা বন, সেগুলোকেও কিন্তু সংরক্ষণ করা সম্ভব। বন অধিদপ্তর বাংলাদেশের বনাঞ্চলে বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কাজ করে যাচ্ছে। এই উদ্দেশ্যে আমরা বাংলাদেশে প্রায় 56টি প্রটেক্টেড এরিয়া ঘোষণা করেছি। এই প্রটেক্টেড এরিয়াগুলির আয়তন বাংলাদেশের মোট আয়তনের 3 ভাগেরও বেশি। আপনারা জানেন অনেক প্রাকৃতিক বন ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে অনেক বন্যপ্রাণী ছিল যেগুলি এখন তাদের প্রকৃত আবাসস্থল এবং চাহিদা মতো খাবার না থাকাতে বসবাস করতে পারতেছে না। অনেক বন্যপ্রাণী বাংলাদেশের বনাঞ্চল থেকে হারিয়ে গেছে। বন্যপ্রাণীর খাদ্য উপযোগী আমরা বাগান সৃজন করছি এবং প্রাকৃতিক বন যাতে আর কোনোভাবে অবক্ষয়িত না হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা মধুপুর যে শালবন আছে সেখানে একসময় ময়ূর পাওয়া যেত প্রাকৃতিকভাবে, সেই ময়ূরকে আমরা রিইন্ট্রোডিউস করেছি। গত প্রায় 7 বছর ধরে আমরা এই ধরনের ফরেস্ট রেস্টোরেশনের কাজ করে যাচ্ছি, অর্থাৎ যেখানে ইকোসিস্টেম রেস্টোরেশনের মাধ্যমে আমরা আমাদের এই বন্য প্রাণীকে ফিরিয়ে আনবো, বন্য প্রাণীর জন্য যথাযথ আবাসস্থল আমরা নিশ্চিত করব। ব্যাপক নগরায়ন এবং শিল্পায়নের ফলে কলকারখানা এবং গৃহস্থালির বর্জ্য যথাস্থানে না ফেলা, অধিক হারে যানবাহন ব্যবহার, খাদ্য চাহিদা মেটাতে কৃষি জমিতে অধিক পরিমাণ কীটনাশক ব্যবহার, নদী ভরাট কাজের জন্য গ্রামীণ মানুষের শহর অভিমুখী হওয়া, এর ফলে আমরা ব্যাপক জলবায়ু পরিবর্তনের কারণে অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছি। প্রকৃতি ও পরিবেশের বিপর্যয়ের অন্যতম কারণ বায়ু দূষণ। মানব স্বাস্থ্যের জন্য এটি একটি মারাত্মক সমস্যা। ইটভাটার কালো ধোঁয়া পরিবেশ দূষণ সৃষ্টি করে। আমরা হয়তো অনেকেই জানি না, বায়ু দূষণের কারণে বিশ্বে প্রতি বছর 55 লাখের বেশি মানুষ মারা যায়। ইন্টারন্যাশনাল গ্লোবাল বার্ডেন ডিজিজ প্রজেক্টের প্রতিবেদনে বিশ্বে মানুষের মৃত্যুর ক্ষেত্রে বায়ু দূষণকে 4 নম্বরে দেখানো হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতা না বাড়ালে ভবিষ্যতে ভয়াবহ বায়ু দূষণে পড়তে পারে বাংলাদেশ। বায়ু দূষণের অন্যতম মূল কারণগুলো হলো আমাদের যেই ইটের ভাটা, আমাদের যেই যানবাহন, আমাদের যে অনিয়ন্ত্রিত বা পরিবেশগতভাবে যেভাবে করা উচিত সেভাবে না করে আমরা যেই নির্মাণ কার্যক্রম পরিচালনা করছি, সেই কার্যক্রমগুলোর কারণে কিন্তু আমাদের বায়ু দূষণ ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। শিল্প প্রতিষ্ঠান থেকেও বায়ু দূষণ বেড়ে যাচ্ছে। পয়ঃবর্জ্য, যেটা আমাদের আজকে ঢাকা শহরের মতো বড় বড় শহরগুলো থেকে আমাদের পয়ঃবর্জ্য যেটা পরিশোধনবিহীনভাবে আমাদের নদ নদীতে পতিত হচ্ছে, আমাদের জলাভূমিতে পতিত হচ্ছে, সেটা কারণে আমাদের পানি দূষণ হচ্ছে। একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা যেমনভাবে ব্যবহার করছি, এটা নিষিদ্ধ হলেও আমরা এখনও ব্যবহার করছি। এই একবার ব্যবহার্য প্লাস্টিক থেকে শুরু করে শিল্প দূষণ থেকে শুরু করে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, তাহলে আমরা পানি দূষণের বিপর্যয়ের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। বিপজ্জনক বর্জ্য সেগুলো আমাদের মাটি দূষণ করছে,
কেমিক্যাল বর্জ্য আমাদের মাটি দূষণ করছে, আমাদের যেই শস্য, আমাদের যেই তরিতরকারি, ফলমূল, সেগুলোতে আমাদের বিপজ্জনক কেমিক্যাল চলে আসছে। বাংলাদেশ সংবিধানের 18 ক অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে আমাদের প্রকৃতি সংরক্ষণের দিকে অবশ্যই সোচ্চার হতে হবে। অধিক হারে বৃক্ষরোপণ, শিল্পায়নের সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধে সচেতন হওয়া ইত্যাদি সোচ্চারমূলক কার্যক্রমই পারে প্রকৃতি সংরক্ষণের ভূমিকা রাখতে। দূষণগুলো যখনই বাড়বে, গাছ কমে যাবে, গাছের সংখ্যা কমে যাবে, বাতাস উত্তপ্ত হবে এবং সর্বশেষ যেটা আমরা এখন ভোগ করছি সেটা হলো ক্লাইমেট চেঞ্জ। কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের জন্য এবং আমাদের নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের ভোগ শান্তির জন্য এই জিনিসগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে না বা কার্যকারিতা চলছে না, যার কারণে আপনার বাতাস দূষিত হচ্ছে, পানি দূষিত হচ্ছে এবং আপনার স্বাস্থ্য, রোগ, এগুলো সব কিছু বেড়ে যাচ্ছে। আমাদের জনসংখ্যা যে বেড়েই চলেছে যেভাবে, সেই জনসংখ্যাকে কন্ট্রোলে আনতে হবে। জনসংখ্যা যখনই বাড়বে তার চাহিদা বাড়বে, তার জন্য বাসভূমি লাগবে, তার জন্য খাওয়া দাওয়ার প্রয়োজন, তার জন্য আসবাবপত্রের প্রয়োজন, ঘর বাড়ি, আবাসনের প্রয়োজন। সবচেয়ে বড় কথা হলো যে পলিউশনটা বেড়ে যায়। প্রচুর ইটের ভাটা আমাদের দেশে, গ্রাম অঞ্চলগুলোনে, মফস্বল শহরগুলোনে প্রচুর আমরা দেখে থাকি। সেখান থেকে যে দূষিত বাতাসগুলো বেরোয়, এক্সজস্ট, সেটা আমাদের পরিবেশকে নষ্ট করছে। পপুলেশন বা জনগণের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার গাড়ির সংখ্যা বাড়ে, বাসের সংখ্যা বাড়ে, প্রাইভেট কারের সংখ্যা বাড়ে। এই গাড়ি বা এই যানবাহনগুলোর যে এক্সহস্ট আছে, যে দূষিত বাতাসগুলো বাতাসে ছাড়া হয়, সেটাও পরিবেশ নষ্ট করার মতো একটা অন্যতম কারণ। অনেক ধরনের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির যে ওয়েস্ট প্রোডাক্টগুলো খাল বিল বলেন, নদী বলেন, সেখানে ফেলে দেওয়া হয়, ছেড়ে দেওয়া হয়, দূষিত হয়ে যাচ্ছে সেখানকার পানিগুলো। সেইগুলোকে কিভাবে দূষণ কারক হিসাবে না করে দূষণহীনভাবে তাদেরকে এক্সজস্ট করা যায় বা সেই এখান থেকে বহির্গমন করা যায়, সেটার একটা পন্থা অবলম্বন করতে হবে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা, সেই সঙ্গে পরিবর্তিত হচ্ছে পৃথিবীর আবহাওয়া। শুধু তাই নয়, পরিবেশ দূষণের ফলে জলজ প্রাণীদের জলে থাকতে কষ্ট হয়, কারণ তারা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না। উদ্ভিদরা সতেজ থাকতে পারছে না, বন জঙ্গল অবাধে উজাড় হচ্ছে, ফলে বাসস্থান সংকটে পড়ছে বন্য প্রাণী। প্রাণ প্রকৃতিকে যদি বুঝতে হবে ইকোসিস্টেমটা কেমনে চলে। ইকোসিস্টেম এমন এক জিনিস যে প্রকৃতিতে গাছপালা যারা থাকে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে, তারা সূর্যের আলোর সাথে মিশে তারা আমাদের কার্বন ডাইঅক্সাইড নেয় বাতাস থেকে এবং আমাদের পানির মাধ্যমে তারা কিন্তু খাদ্য প্রস্তুত করে। সেই খাদ্য খেয়েই কিন্তু আমরা কনজিউমাররা বেঁচে থাকি এবং দিন শেষে গাছ এবং আমরা যখন মরে যাই তখন আমাদের অণুজীব বা আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া বা ডিকম্পোজাররা আমাদেরকে ভক্ষণ করে আবার প্রকৃতিতে ফেরত দেয় অক্সিজেন, নাইট্রোজেন বা অন্যান্য উপাদানগুলি। গাছ না থাকলে কিন্তু আমাদের অন্যান্য প্রাণী থাকতে পারবে না। গাছ যেমন খাদ্য প্রস্তুতের মধ্য দিয়ে অক্সিজেন তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে সে কিন্তু একটা প্রকৃতি ব্যালেন্স করে, আর আমরা অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, সেইভাবে কিন্তু প্রকৃতিকে তারা ব্যালেন্স করে। সুতরাং একটি জায়গার ইকোসিস্টেম যদি সুস্থ না হয়, সঠিকভাবে যদি গাছপালা না থাকে, সেইখানে কিন্তু প্রাণীগুলো থাকতে পারবে না। একটা খাদ্য শৃঙ্খল, একটা বনের যে খাদ্য শৃঙ্খল, সেটা নির্ভর করে গাছপালা। সেটা গাছপালা হতে পারে হার্ব শার্প ট্রি এবং তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেটাকে আমরা পোকামাকড় বলি, তারপরে বড় বড় প্রাণী, তারপরে আমাদের আশেপাশের জনপদের মানুষ সেখান থেকে রিসোর্স নিয়ে কিন্তু
প্রতিপালন করে তার জীবন। ভূগর্ভস্থ পানিও কিন্তু আমাদের প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। এই ভূগর্ভস্থ পানিকে আপনি বেশি ইউজ করতে আর পারছেন না, এক সময় তা পাবেন না। সো শিল্প প্রতিষ্ঠানগুলোকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনারা পানিটাকে পরিশোধন করে পুনঃব্যবহার করুন, রিইউজ করুন, আমরা যাতে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে পারি। তেমনি আমরা নদীর পানিটাকে রিইউজ করলে আমাদের নদীর পানিটিও দূষণের হাত থেকে রক্ষা পাবে। এই কারণে আমরা বলবো যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে অতি সত্বর যত দ্রুত সম্ভব পানিকে রিইউজের দিকে যেতে হবে। পয়ঃবর্জ্য যেন অপরিশোধিতভাবে কিছুতেই নদ নদীতে নির্গত না হয়, সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পয়ঃবর্জ্য পরিশোধনাগার স্থাপন করতে হবে এবং নদীর পানিকে আমাদের পুনরায় পানযোগ্য পানি হিসাবে, মানে আমরা যাতে পানি পান করতে পারি, প্রাত্যহিক ব্যবহার করতে পারি, সেই জন্য আমাদের নদ নদীগুলোকে পুনরুদ্ধার করতে হবে এবং পুনরুদ্ধার করে আমরা আমাদেরকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলব।